শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে নারকেলের বিজ্ঞানসম্মত উপায়ে চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি নারকেলকে কল্পবৃক্ষ বলা হয়ে থাকে, কারণ এই ফসলের সমস্ত অংশ আমাদের দৈনন্দিন কাজে কোনো না কোনো রকমভাবে ব্যবহার হয়ে থাকে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে নারকেল চাষ হয়ে থাকে, শুধুমাত্র পশ্চিমাঞ্চল বাদ দিয়ে। উষ্ণ আর্দ্র অঞ্চলে এই ফসলটির চাষ হয়ে থাকে এবং যদিও দক্ষিণবঙ্গে উষ্ণ আর্দ্র জলবায়ু থাকে, কিন্তু উত্তরবঙ্গে গরমের সময় উষ্ণ আর্দ্র এবং শীতের সময় শুষ্ক এবং আর্দ্র জলবায়ু থাকে, কিন্তু তাতেও এই ফসলের চাষ হয়ে থাকে। সাধারণত 10 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে সমস্ত জায়গায় রয়েছে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণও বেশি যেখানে থাকে, সেই সমস্ত জায়গাতে এই ফসলটির চাষ হয়ে থাকে। সাধারণত সব ধরনের মাটিতে এই ফসলের চাষ হয়ে থাকে এবং বিশেষ করে বেলে মাটি বাদ দিয়ে বাকি বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি অথবা কাদা মাটিতে এই ফসলের চাষ ভালো রকমভাবে হয়ে থাকে। তবে মাটির অম্লত্ব 5.5 থেকে 6.5-এর মধ্যে থাকলে খুবই ভালো হয় এবং মাটিতে অবশ্যই জলধারণ ক্ষমতা বেশি থাকতে হবে, জল নিকাশির ব্যবস্থা ভালো থাকতে হবে এবং জৈব পদার্থের পরিমাণ বেশি পরিমাণে থাকতে হবে। নারকেল থেকে ভালো রকমভাবে ফলন পেতে গেলে সবার আগে প্রজাতি নির্বাচন যেরকম একটা গুরুত্বপূর্ণ অংশ, সেরকমভাবে চারা নির্বাচনটাও খুব একটা দরকারি রয়েছে। প্রজাতির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়ে থাকে ইস্ট কোস্ট টল অথবা আন্দামান অর্ডিনারি, আন্দামান জায়েন্ট এবং তার সঙ্গে কল্পমিত্র, এই প্রজাতিগুলো এবং হাজারিগুলো ভালো রকমভাবে চাষ হয়ে থাকছে বা হচ্ছে। উত্তরবঙ্গে এই সমস্ত প্রজাতি ছাড়াও আসাম কামরূপ টল এই প্রজাতিটি চাষের সম্ভাবনা যথেষ্ট ভালো রয়েছে ভালো ফলন পাওয়ার জন্য। এছাড়া কিছু হাইব্রিড রয়েছে, হাইব্রিডের মধ্যে অনেক হাইব্রিড রয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলে যেহেতু পাওয়া যায় না, সুতরাং আমরা ওটাকে রিকমেন্ড করি না। বেটে প্রজাতি আমাদের এই অঞ্চলে খুব একটা ভালো পারফরমেন্স দেয় না ঠান্ডা থাকার জন্য, সুতরাং বেটে প্রজাতির ক্ষেত্রে আমরা সেটাকে রিকমেন্ড করি না। চারা নির্বাচন একটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু সংকর পরাগ মিলন ঘটে, সুতরাং বিভিন্ন রকমের বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য চারার মধ্যে চলে আসে, সুতরাং মা গাছ থেকে শুরু করে চারা নির্বাচন এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কৃষক বন্ধুদের কাছে আমার আবেদন, যেটা যখন আপনারা চারা ক্রয় করবেন অবশ্যই দেখে নেবেন যে চারাটা নিচ্ছেন তার সংখ্যা পাতার সংখ্যা 5 বা তার বেশি থাকতে হবে এবং তার সঙ্গে নিচের দিকে পাতাগুলি যদি ঠিক মতো খুলে যায় তাহলে সেটাও কিন্তু ভালো চারা হিসেবে বিবেচিত হয় এবং গোলাই মোটামুটি 10 থেকে 15 সেন্টিমিটার হওয়া দরকার। অবশ্যই সুস্থ সবল চারা হতে হবে। নারকেল গাছ সাধারণত উঁচু জমিতে যেখানে জল নিকাশির ব্যবস্থা রয়েছে সেই সমস্ত জায়গাতে করা হচ্ছে গিয়ে লাগানো হয়ে থাকে এবং লাগানোর সময় 3 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট গর্ত করতে হবে, কিন্তু তার আগে যেটা দরকার যে কতটা দূরত্বে লাগাবো। লম্বা প্রজাতির ক্ষেত্রে 7.5 মিটার বাই 7.5 মিটার, বেটে প্রজাতির ক্ষেত্রে 6 মিটার বাই 6 মিটার এবং হাইব্রিড বা সংকর প্রজাতির ক্ষেত্রে 7 মিটার বাই 7 মিটার দূরে দূরে লাগাতে হবে। যেখানে নারকেল গাছ লাগানো হবে সেখানে 3 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট গর্ত করতে হবে এবং গর্ত করার পরে নিচের দিকে 8 ইঞ্চি বা 1 ফুট মতো অংশ উপরের মাটি এবং তার সঙ্গে 5 কেজি মতো গোবর এবং 50 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে মিক্স করে সেখানে চারাটাকে লাগাতে হবে এবং চারা লাগানোর পরে চারার নিচের দিকে যে পাতাটা আছে সেই পাতা অবধি মাটিটাকে ভালো করে ফিল আপ করে দিতে হবে বা ভর্তি করে দিতে হবে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 ফিট বা 2.5 ফিট পর্যন্ত গর্ত খোলা অবস্থায় থাকবে। চারা যত বড় হতে থাকবে তত গর্তটাও ভর্তি হতে থাকবে। এই রকম করে লাগালে দেখা গেছে যে পরবর্তীকালে উপরের অংশ থেকে অর্থাৎ মাটির উপর থেকে যে শেকড় বেরিয়ে আসার সম্ভাবনা সেটা থাকে না কোনো মতেই। চারা লাগানোর সময় অবশ্যই বা লাগানোর পরে অবশ্যই ছায়া দেওয়ার দরকার পড়ে, যেহেতু আমরা জুন মাসে বা জুলাই মাসে লাগাই তখনও বাতাসের রোদ এবং তাপমাত্রা অনেকটা বেশি থাকে, সুতরাং প্রথম অবস্থায় ভালো এস্টাবলিশমেন্টের জন্য অবশ্যই ছায়া দেওয়া দরকার, বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকের অংশটা কোনো কৃত্রিম ছায়া প্রদান করে যাতে বিকালের দিকে রোদটা প্রত্যক্ষভাবে গাছের উপরে বা পাতার উপর না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে।
চারা লাগানোর পরে নানা রকম সমস্যা দেখা দেয়, অনেক সময় কুঁড়ি পচা রোগ অথবা গোড়া পচা রোগ দেখা দেয়। সেক্ষেত্রে আমরা যখন গোবর প্রয়োগ করতাম সেই গোবরের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডিডি বা ট্রাইকোডার্মা হার্জিয়ানাম মিশ্রণ করে যদি আমরা প্রয়োগ করি তাহলে এই ধরনের মাটিবাহিত যে সমস্ত জীবাণু যেগুলো গাছের ক্ষতি করে সেগুলো থেকে আমরা চারাটাকে বা গাছটাকে মুক্ত রাখতে পারবো। সাধারণত যেটা দেখা গেছে যে আমাদের লাগানোর পরে কিছু অন্তর্বর্তী পরিচর্যা অবশ্যই করা দরকার, যেটা বিশেষ করে জল নিকাশির ব্যবস্থা ঠিক রাখতে হবে এবং সেচের ব্যবস্থা রাখতে হবে এবং যেটা বললাম ছায়া প্রদান করতে হবে, আগাছা যাতে ঠিক মতো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু গর্ত খোলা থাকতেছে সেই গর্তের মধ্যে যদি শুকনো পাতা আবর্জনা যদি আমরা প্রয়োগ করি তাহলে ওই বেসিন থেকে কিন্তু বা ওই জায়গা থেকে ঘাস বেরোবে না। ফলে এইরকমভাবে করা যদি যায় তাহলে কিন্তু চারা গাছটা ঠিক মতো থাকে। চারা গাছ লাগানোর পরে অবশ্যই সার প্রয়োগ করা দরকার, কারণ গাছের ভালো বৃদ্ধি এবং ভালো ফলন পেতে গেলে অবশ্যই সেখানে সার প্রয়োগ করা দরকার। সার প্রয়োগের মাত্রা 4 বছর বা তার বেশি বয়সী গাছের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে গাছ প্রতি 1200 গ্রাম ইউরিয়া, 1500 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 2100 গ্রাম মতো মিউরেট অফ পটাশ এবং তার সঙ্গে বোরাক্স 150 থেকে 200 গ্রাম এবং জৈব সার 50 কেজি প্রতি বছর একটা গাছের জন্য প্রয়োগ করতে হবে। তবে যেহেতু প্রথম বছর আমরা লাগাচ্ছি সেই সময় গোবর এবং ফসফেট সার দিয়ে আমরা লাগাচ্ছি, প্রথম বছরে যদি সার দেওয়ার দরকার হয় তাহলে যে ডোজটা বললাম, মাত্রাটা বললাম তার 4 ভাগের 1 ভাগ প্রথম বছর, 4 ভাগের 2 ভাগ 3 ভাগ হচ্ছে দ্বিতীয় বছর, 4 ভাগের 2 ভাগ প্রথম মানে তৃতীয় বছর এবং পুরা মাত্রা সারটা 4 বছর বা তার বেশি মানে পরবর্তী বছরগুলোতে প্রয়োগ করতে হবে। তবে সার প্রয়োগ করার সময় যদি সেচের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আমরা বছরে 4 বার প্রয়োগ করতে পারি, অর্থাৎ স্থিরীকৃত রাসায়নিক সারের মাত্রাকে 4 ভাগ করে 1 ভাগ বছরে 4 বার প্রয়োগ করতে পারি। আর যদি সেচের ব্যবস্থা না থেকে থাকে তাহলে আমরা বছরে 2 বার, বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে অর্ধেক অর্ধেক করে সারটা প্রয়োগ করতে পারি। তবে গোবর সার অবশ্যই বর্ষার আগে অবশ্যই প্রয়োগ করা দরকার এবং গাছের গোড়া থেকে যখন 2-3 বছর মোটামুটি গর্ত ফিল আপ করতে মানে সময় চলে যায় তখন গর্তের মধ্যেই সারটা প্রয়োগ করতে হয়, কিন্তু গাছ যখন বড় হয়ে যাবে, যখন কাঠ ছাড়তে শুরু করবে তখন পাতার বিস্তার অনুযায়ী গাছের গোড়া থেকে বা সেন্টার থেকে 1.5 থেকে 2 মিটার জায়গার মধ্যেই আমাদেরকে বেসিন তৈরি করে সারটা প্রয়োগ করতে হবে এবং মাটির সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। সার প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যদি মাটি ভেজা না থাকে তাহলে হালকা সেচ দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেওয়া, যাতে সারটা মাটির জলের সঙ্গে মিশে যায়, ফলে গাছের শেকড় সেই সারটাকে জল সহ সারটাকে শোষণ করতে পারবে। এছাড়া যেটা রয়েছে যেটা সার প্রয়োগ করার পরে আমরা বেসিন এরিয়াটাকে যদি বর্ষার শুরুতে যখন করছি বা বর্ষার শেষে যখন করছি তখন হচ্ছে গিয়ে শুকনো পাতা অথবা মানে শুকনো পাতা দিয়ে ওটাকে ঢেকে রাখা, যেটাকে আমরা মালচিং বলি, সেটাকে ঢেকে রাখতে হবে। এবং ঢেকে রাখলে কি হয় না, আগাছা যেরকম ভাবে ওখান থেকে উৎপন্ন হয় না বা গজায় না, সেরকম ভাবে জৈব সারগুলো পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়, ফলে মাটির জল ধারণ করার ক্ষমতা বাড়ায় এবং শুষ্ক আবহাওয়াতে কিন্তু সেই জলগুলো কিন্তু গাছের শেকড় শোষণ করতে পারে। এছাড়া বেসিন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেক্ষেত্রে যদি আমরা সবুজ সার যেটাকে বলা হয়, এটাকে বিশেষ করে বরবটি অথবা বার্সিম অথবা ধইঞ্চা, এগুলো ওই বেসিন এরিয়া অর্থাৎ গাছের কেন্দ্র থেকে গোড়ার কেন্দ্র থেকে যদি আমরা 2 মিটারের মধ্যে এই বেসিন এরিয়াতে যদি ছড়িয়ে রাখি এবং পরবর্তীকালে 2 মাস বা 2.5 মাস পরে সেই পুরো অংশটাকে যদি মাটির সঙ্গে মিক্স করে দিই তাহলে কিন্তু ওই বেসিন এরিয়াতে জৈব পদার্থের পরিমাণ বাড়বে এবং সেক্ষেত্রে গাছের বৃদ্ধি এবং ফলন দুটোই ভালো থাকবে।